সংস্কার, আইনের শাসনের সংস্কার, মানুষের অধিকারের সংস্কার, বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, এইসব নিয়ে আগে কাজ চলছে। আর চলচ্চিত্র অবশ্যই তার বাইরে কিছু না। আপনারা জানেন বিগত দিনে আমাদের যে অবস্থাগুলো গেছে তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা রেগুলার সিনেমা হলে 50টাও নেই। কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা পারে 50 জায়গা থেকে 150 হয়ে যায়। এছাড়া খুবই খারাপ। আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা, সেই ব্যয়টা 20-30টা সিনেমা হল দ্বারা মানে সেটা করা সম্ভব নয়। সেই ব্যবসাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবে, ইনভেস্ট করবে। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের সেটা হচ্ছে সিনেমা হল। সিনেমা হলের সংস্কার দরকারের সাথে সাথে সিনেমা হলগুলোকে মানে বর্তমান সময়ের অনুযায়ী মানে যেখানে মানুষকে আকর্ষণ করবে এই সমস্ত সিনেমা হলের সাথে একটা ফুড কোর্ট, একটা প্লে গ্রাউন্ড বা সেরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করে সেখানে যাওয়ার জন্য এই ধরনের সুবিধা দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয়, কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় বিচ্ছিন্ন হবে, এই অবস্থা থেকে যায়। সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলোতে যদি আর সবগুলোতে আপাতত না পারো আপাতত 200-300 প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে ধরনের সিনেমা হল তৈরি করে দেয়, সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার যদি সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে, এটা সেটা একটা সিস্টেম আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সে প্রযোজক নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ, ইলেকট্রিসিটি বিল, স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সেটা আর অর্থ নিয়ে আসে। তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে, একটু দিকবাদ চলে আমার জন্য, যেটা আমরা সবাই আশা করি যে পার্শ্ব আর্টিস্ট হলিউড বা অন্যান্য জায়গা থেকে না পড়লাম আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি, সেদিকে মনোযোগ দেওয়া দরকার। আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়ন করা দরকার, মানে একটু মডার্ন করা দরকার। আর এবারে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এক্সপার্টকে ইউজ করার ব্যাপারে আমাদের সরকারিভাবে এসব উদ্যোগ নেওয়া দরকার। আর্টিস্ট, পারফর্মার, ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন। আমরা কিছুদিন আগে কিছু কিছু ছবি দেখেছি এবং আপনারা তার প্রশংসা করেছেন। বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয়, বিশ্বমানের হয়, তাহলে ছবিগুলো ভালো হবে এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম প্রদর্শনের জায়গাটা সিনেমা হলগুলোকে একটু উপযোগী করা যায়। আচ্ছা, প্রায় সময় শিল্পীরা নির্ভর থাকা উচিত, রাজনীতি জড়ানো ঠিক না, যে আসছে আপনি কি বলবেন? একটু ডানের দিকে গেলে আপনি নিজে রাখুন। তারা সরকারি হলগুলি সুবিধাটা পাইতে লাগবে। এক্সাম্পল বলি, চিত্রনায়িকা নিপুণ তার নাম 2022 সালে প্রভাবে চেয়ার দখল করেছিলেন, নানা সুবিধা নিয়েছে। এফডিসির উপকার না হলেও ব্যক্তি স্বার্থের উপকার হয়েছে। এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিকুর রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন। কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই যারা একেবারে সিকুল লাগানো আওয়ামী লীগের, তারা কিন্তু শিল্পী সমিতি প্রেসিডেন্সিতে নির্বাচিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি 1 লক্ষ টাকা করে ফিল্ম কাটিং করেছিলেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি। এবারে যে চরিত্র কিন্তু সবাই কি দিচ্ছে, এইটার প্রচলনটা ঘটে আপনাদের দলীয় যে শিল্পী দলীয় প্রভাব বা অন্যান্য সমিতি, এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে আমি যতটুকু জানি, মানে আমার মনে হচ্ছে আরেকটু আগে থেকে শুরু করছিল হয়তো কেউ, কিন্তু টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে 2016 বা 17 থেকে। তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে একটা ব্যাপার নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না।
আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100-তে 100% নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে, যাতে এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে অনেক জায়গায় অনেক কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, যেটা চলচ্চিত্রে ঘটেনি। এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির বিরুদ্ধে রাখতেছি। আমার একটা প্রশ্ন সরকার পতনের পরে দলভাবে অনেকেই বলছেন, কিন্তু তাদের যে ভাগ করে নাটক বসতি কোনো নির্মাতারা বলছেন সেন্সার কথা বাতিল করতে হবে। এই ক্ষেত্রে আপনি সিনিয়র শিল্পী হিসেবে আপনার দেখেন, একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি দেবো না, কারণ সেন্সর বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন, যে নামগুলো আপনার সেখানে দেখবেন বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন, আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেনি কোনোদিন, তারাও চলচ্চিত্র সেন্সার বোর্ডে মেম্বার হয়েছে শুধু রাজনৈতিক বিবেচনা। এখানে তো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক বিবেচনা করা হয়েছে, তত রাজনৈতিক বিবেচনা করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে যে গত 16 বছর আমরা দেখেছি শিল্পকলা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা বিনিয়োগ হয়ে কিন্তু আসলে তাদের সংস্কার হয়েছে, চলচ্চিত্রে কিন্তু হয়নি। আসলে সাধারণ কি চলচ্চিত্রে কোনো ক্ষোভ আক্ষেপ ছিল? বারবার বলতো যে চলচ্চিত্র শিল্পীদের মানুষের হাতে গড়া, উনি চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযোজক কি কোনো ব্যাংকের লোন বা কোনো সুবিধা পেয়েছে? পায়নি। তো শিল্প সরকারি সুযোগ সুবিধা না পাইলে শিল্প ঘোষণা করে আমার লাভ নেই, কাগজে কলমে। শুধু ঘোষণা দিয়ে সীমাবদ্ধ রেখেছেন এবং চলচ্চিত্রের কিছু লোকের প্ররোচনায় হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেন। কোনো অংশই করেনি, বরং দিনে দিনে আমরা দেখি চলচ্চিত্র ধ্বংস হচ্ছে, একদিন মানে প্রতিদিন চলচ্চিত্র দিয়ে যাচ্ছে। শানু ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা সম্প্রতি দেখেছি যে বেগম খালেদা জিয়ার জীবনী নির্ভর অনেকে সিনেমা করার চেষ্টা চালাচ্ছেন কিংবা নাম নিবন্ধন করছেন, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন। কারণ এটা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই। তার এর আগে আমরা দেখেছি আপসীর নামে একটা সিনেমা করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার অনেক আগে, সেটি কিন্তু মুক্তি দিতে পারেনি। এই সিনেমার ব্যাপারে আপনাদের আসলে পরিকল্পনা কি এবং এই সিনেমাটা নিয়ে কি পরিকল্পনা করেন? এই সিনেমাটা যদি মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা সম্পন্ন করা না হয়, সেই ব্যাপারে সেই সিনেমার প্রযোজককেও উকিল নোটিশ দেওয়া হয়েছে। যেটা বলছিলেন যে আসলে আপনি যে দলের সমর্থন করেন তারা ক্ষমতায় আসলে আপনারা এই ক্ষেত্রে কোনো বৈষম্য করবেন না। গত 15-16 বছর তো বিপক্ষ দল আপনি আর্টিস্ট হিসেবে বৈষম্যের শিকার হয়েছেন কিনা এই সময়? দেখেন, ব্যাপারটা হচ্ছে চাহিদা সম্পন্ন সেগুলো আর চাহিদা যদি আপনার থাকে, আপনাকে কোনো জিনিসে বাধ্য থাকতে জিনিসটা জিনিসটা বাধ্য করেছি আমার কারণে অনেক জায়গায় অনেক কিছু করতে পারেনি, আমার নাম থাকার কারণে আমি সরকার স্থাপনা আমাকে অনেক বিভিন্ন সংস্থার ফোন আসলে আপনি ছাত্র করতেন, টাকা এখন আপনি কথা আসছে কিছু, তবে ওভারঅল ফিল্মের যারা লোক তারা যেখানকার লোক তারা আমাকে ভালো জানে। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে নির্বাচন, যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন দেওয়া লাগে 4 লেভেল 2 লেভেল অর্ডার নাকি আছে না পারে। এবং একবার আপনাদের খেয়াল আছে কিনা 2017-তে মনে হয় আমি যাচ্ছিলাম, তখন দেখলাম শিল্পী সমিতির ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক 5 জন ছিল, আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় 30 জনের মতো ছিল, বিভিন্ন লেভেলের অফিসার। এটা আমি আপনি নির্দিষ্ট একটি দলের রাজনীতি করেন, এর আগে আবার অনেকে আওয়ামী লীগ ধরা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল, তো ইনাদের ব্যাপারে আসলে আপনারা যদি ক্ষমতা আসেন কী দৃষ্টিভঙ্গি হবে এবং এই ব্যাপারটা আওয়ামী লীগ যারা শিল্পী ছিল থাকতেই পারে, যদি তারা কোনো অন্যায় না করে থাকে তারা অন্যায় করে থাকে। যেমন আপনারা নিশ্চয়ই বলতে আছেন যে চলচ্চিত্রের একটি সংগঠন
সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে এডিসি গেটে, যেটা ছাত্র আন্দোলনকে তুচ্ছ করছে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে প্রধান বক্তব্য তারা দিয়েছেন, আমি তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচার করা হবে। আরেকটি শেষ প্রশ্ন, আর কারো প্রশ্ন আছে কিনা? থ্যাংক ইউ। আর সেটা হচ্ছে ভাইয়া, আমরা দেখেছি যে নিপুণ আক্তারের সাথে যিনি সবসময় থাকেন, সাদিয়া মির্জা, উনি সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন যে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি নিপুণের সাথে একজন রাজনীতিবিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বেশ নিউজ হয়েছে। এই ব্যাপারটি আপনি আসলে একজন শিল্পী হিসেবে কীভাবে দেখেন? নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে, আমাদের ফিল্মের উপরে পড়েছে এবং আপনারা সঙ্গে থাকবেন ছিল রাজুক আমি দেখবেন তার নাম শুনলাম ছড়িয়েছে। এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না, এটা করে তাহলে আরেকজনের নাম যে বললেন ওখানে বিভিন্ন